আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসএস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এইবার 2024 সালে নবম শ্রেণীতে উঠেছো, তোমাদের নতুন কারিকুলামের বিজ্ঞান বিষয়ের নিয়মিত এবং ধারাবাহিকভাবে ক্লাস আপলোড করছি। তো শিক্ষার্থী বন্ধুরা, এর ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের আলোচনা করব তোমাদের প্রথম অধ্যায় অর্থাৎ বল, চাপ ও শক্তি। এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক মহাকর্ষ বল। মহাকর্ষ বল। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা আর কথা না বলিয়ে সরাসরি মূল আলোচনায় চলে যাই। দেখো বন্ধুরা, তোমরা অবশ্যই আমার পূর্ববর্তী ভিডিওগুলো আগে দেখে নিবে। সেগুলো যদি না দেখে থাকো অবশ্যই দেখে নিবে, সেগুলোর লিংক আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো শিক্ষার্থী বন্ধুরা, দেখো মহাকর্ষ বল, তাহলে এই সম্পর্কে জানতে হলে তোমাদেরকে প্রথমত জানতে হবে মহাকর্ষ কি। মনে রাখবা, মহাবিশ্বের যে কোনো দুইটি বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে আমরা বলবো মহাকর্ষ। মহাবিশ্বের যে কোনো দুইটি বস্তুর মধ্যে যে আকর্ষণ, আমি একটু লিখে দিচ্ছি যে মহাবিশ্বের যে কোনো দুইটি বস্তুর মধ্যে যে আকর্ষণ। মহাবিশ্বের যে কোনো দুইটি বস্তুর মধ্যে যে আকর্ষণ, যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ। এবার খেয়াল করো বন্ধুরা, তাহলে মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তু। আচ্ছা, এখন বিষয়টা কেমন, অনেকটা এরকম। দেখো, আমি এবং এই যে আমার হাতের সাথে আমি যদি আমার এই খাতাটাকে খেয়াল করি, তাহলে হাতের সাথে খাতার কিন্তু একটা আকর্ষণ শক্তি আছে, এটাকে আমরা বলতে পারি মহাকর্ষ। তারপরে এই কলমটার সাথে এই খাতার একটা আকর্ষণ শক্তি আছে, এটাকেও আমরা বলতে পারি মহাকর্ষ। বন্ধুরা, এই যে বিষয়টা, মোট কথা মহাবিশ্বের মধ্যে যে কোনো দুইটা বস্তু। আবার কিন্তু আমরা বলতে পারি যে পৃথিবীর সাথে চাঁদের যে আকর্ষণ, এটাও মহাকর্ষ। পৃথিবীর সাথে সূর্যের যে আকর্ষণ, এটাও মহাকর্ষ। আমার সাথে পৃথিবীর আকর্ষণ, এটাও মহাকর্ষ। এখন তোমরা যদি ক্লাস 8-এ পড়ে থাকো মহাকর্ষ আর অভিকর্ষ, তাহলে কিন্তু এই জিনিসগুলো খুব সহজে বুঝে যাবে। কারণ তোমাদের ক্লাস 8-এর বই এগুলো দেয়া ছিল যে কোনটা অভিকর্ষ কোনটা মহাকর্ষ। যেহেতু আমরা আজকে শুধুমাত্র মহাকর্ষ নিয়ে আলোচনা করব, এই জন্য আমি অভিকর্ষের দিকে যাচ্ছি না। অভিকর্ষ বিষয়টা কি ছিল, যে পৃথিবী এবং অন্য একটা বস্তুর মধ্যে অর্থাৎ পৃথিবীর মধ্যবর্তী কোনো একটা বস্তুর মধ্যে যে আকর্ষণ। তো পৃথিবীর সাথে আমার আকর্ষণটাকে আমরা আসলে অভিকর্ষ বলতে পারি, কিন্তু মনে রাখবা এটাকেও কিন্তু আমরা মহাকর্ষ বলতে পারি। অর্থাৎ পৃথিবীর সাথে আমার আকর্ষণ, এটাকেও কিন্তু আমরা মহাকর্ষ বলতে পারি, কারণ আমরা তো মহাবিশ্বের বাহিরে না, বা পৃথিবীটাও তো মহাবিশ্বের বাহিরে না। তাই অবশ্যই এগুলো সবই হবে কি মহাকর্ষ। মোট কথা, মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে আমরা যে আকর্ষণটা পাবো, যে আকর্ষণ বলটা থাকবে, সেই আকর্ষণ বলটাকে আমরা বলবো হচ্ছে মহাকর্ষ বল। এবার দেখো, মহাকর্ষ সংক্রান্ত বিজ্ঞানী নিউটনের একটি সূত্র ছিল, সেটাকেই বলা হয় মহাকর্ষীয় সূত্র। এটি হচ্ছে নিউটনের সূত্র। আজকে আমরা সেই নিউটনের সূত্রটি আলোচনা করতে যাচ্ছি। খেয়াল করো বন্ধুরা, নিউটনের সূত্রটি কেমন ছিল। মনে রাখবা, বিজ্ঞানী নিউটন এই সূত্রটি পেয়েছে আসলে মজা একটা গল্প থেকে, মজা একটা কাহিনী থেকে। বিজ্ঞানী নিউটন একদিন একটি আপেল গাছের নিচে বসেছিল। আপেল গাছের নিচে বসে থেকে তিনি একটা ম্যাথমেটিক্যাল টার্ম সমাধান করবার চেষ্টা করতেছে, অর্থাৎ তিনি একটা বিষয় নিয়ে অনেক চিন্তায় আছে। এমন অবস্থায় হঠাৎ করে আপেল গাছ থেকে একটি আপেল তার ঠিক মাথার উপরে পড়েছে। অর্থাৎ গাছ থেকে আপেলটা তোমার হচ্ছে ঠিক সোজা নিচে এসে নিউটনের মাথায় পড়েছে। তো বিজ্ঞানী নিউটন তৎক্ষণাৎ চিন্তা করলেন যে এই আপেলটা কেন সোজা নিচে পড়লো। দেখো, মানুষ কতটা পাগল হইলে এই কথাটা আসলে বলতে পারে। তোমার কাছে হইলে বা তোমার ক্ষেত্রে হইলে তুমি আসলে কি করতা, যে আপেল তোমার মাথায় পড়বে আর তুমি সেটা খেয়ে না নিয়ে চিন্তা করবা যে আসলে আপেলটা কেন নিচে পড়লো, আপেলটা কেন উপরে গেল না, এরকম চিন্তা কিন্তু তুমি করবে না। কিন্তু বিজ্ঞানী নিউটন কি করেছে, আপেলটা তার মাথায় পড়ার কারণে সে এখন চিন্তা করতে শুরু করলো আপেলটা গাছ থেকে উপরের দিকে গেল না, তা না গিয়ে আপেলটা গাছ থেকে খুলে ঠিক সোজাই নিচে কেন পড়লো। বন্ধুরা, উপরে কিন্তু ফাঁকা ছিল, ছিল না? আপেলটা উপরেও যেতে পারতো, কিন্তু তাহলে উপরে না গিয়ে ঠিক সোজা নিচের দিকে কেন পড়লো, এই বিষয়টা নিয়ে বিজ্ঞানী নিউটন চিন্তা করতেছিলেন। চিন্তা করতে করতে উনি একটা সূত্র আবিষ্কার করে ফেললেন, আর সেই সূত্রটাকেই বলা হয় নিউটনের মহাকর্ষীয় সূত্র। আমরা আজকে সেই সূত্রটা আলোচনা করতে যাচ্ছি। বন্ধুরা, এই সূত্রটা কিন্তু তোমাদের ক্লাস 8-এর বইয়েও ছিল।
তাহলে সূত্রটি কি? এবার দেখো, আমি সূত্রটা এখানে লিখে রেখেছি যে মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তুকণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। কথাগুলো যদি না বুঝে থাকো, আমি দেখো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি খুবই সহজভাবে। খেয়াল করো আমি কি বলছি এখানে, যে মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। সেটা কিন্তু আমরা জানি যে মহাবিশ্বের প্রত্যেকটা বস্তুর মধ্যেই আকর্ষণ শক্তি আছে। প্রত্যেকটা বস্তুই একে অপরকে অর্থাৎ একজন আরেকজনকে আকর্ষণ করতেছে। এই আকর্ষণটাকে আমরা কি বলেছি? মহাকর্ষ। তাহলে দেখো আমরা এই পর্যন্ত বুঝে গেলাম। এবার কি বলছে? এই আকর্ষণ বলের মান বস্তুকণা দ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। এখন একটু খেয়াল করো, ধরে নাও আমি এই জায়গাতে একটা বস্তু নিচ্ছি, এই জায়গাতে আর একটা বস্তু নিচ্ছি। ভালোভাবে একটু খেয়াল করো, আমি এটাকে একটা বস্তু নিচ্ছি, এটাকে একটা বস্তু নিচ্ছি। ধরে নাও এই বস্তুটার ভর আমি m1 ধরে নিচ্ছি। তোমরা যদি আমার পূর্ববর্তী ক্লাসগুলো করে থাকো তাহলে বুঝবে যে ভরকে m দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই বস্তুটার ভরকে আমি m1 ধরে নিচ্ছি, এই বস্তুর ভরটাকে আমি m2 ধরে নিচ্ছি। তাহলে এবার খেয়াল করো, দুইটা বস্তুর মধ্যবর্তী একটা আকর্ষণ তো থাকবে, কারণ নিউটনের সূত্র বা মহাকর্ষের সূত্র কি বলতেছে? মহাবিশ্বের প্রত্যেকটা বস্তুই একজন আরেকজনকে আকর্ষণ করে। তার মানে এই বস্তু এবং এই বস্তুর মধ্যে একটা আকর্ষণ থাকবে। এই আকর্ষণ বলটা আসলে কতটুকু বা কি পরিমাণে, সেই জিনিসটাই আমরা আলোচনা করছি এবার। খেয়াল করো বন্ধুরা, তাহলে এই যে m1 একটা ভরের বস্তু আর একটা ভরের বস্তু নিলাম কি m2 ভরের বস্তু। তো এই যে বস্তুকণা দ্বয়, দ্বয় মানে কি? দুইটা। এই যে এই জায়গাতে দেখো বস্তুকণা দ্বয়, তাহলে বস্তুকণা দ্বয়ের ভরের গুণফল, তার মানে কি? ভরের গুণফল, এর ভর হচ্ছে m1, এর ভর হচ্ছে কি? m2। এই দুইটা বস্তুর ক্ষেত্রে আমরা যদি ভরের গুণফল করি, তার মানে আমরা কি পাবো আসলে? দেখো তো, যে m1 গুণন কি m2, অর্থাৎ আমরা এটাকে লিখতে পারি না যে m1 m2। ভালো করে খেয়াল করো, তাহলে বস্তুকণা দ্বয়ের ভরের গুণফল, ভরের গুণফল দুটো কিন্তু করলাম আমরা। যে দুইটা বস্তু ছিল, m1 ভরের বস্তু ছিল একটা, m2 ভরের বস্তু ছিল একটা, দুইটা বস্তুর ভরের গুণফল করলাম। ভরের গুণফলের সমানুপাতিক। কোনটা সমানুপাতিক? একটু খেয়াল করো, এই আকর্ষণ বল, এই যে এখানে কি বলছে? আকর্ষণ বল। আকর্ষণ বল তোমরা জানো যে বলকে প্রকাশ করা হয় কি দ্বারা? এফ দ্বারা। তোমরা যদি আমার পূর্ববর্তী ক্লাসগুলো করে থাকো তাহলে কিন্তু বুঝবে। আমার পূর্ববর্তী ক্লাস আমি বলে দিয়েছি যে বলকে প্রকাশ করা হয় এফ দ্বারা। তাহলে দেখো, এই যে পূর্ববর্তী বলটাকে আমরা প্রকাশ করেছি হচ্ছে এফ দ্বারা। এখন আমাদের সূত্র এখানে কি বলতেছে? এই আকর্ষণ বলের মান, তার মানে এফ এর মান, আকর্ষণ বল এফ, এফ এর মান কার? বস্তুকণা দ্বয়। বস্তুকণা দ্বয় কিসের? ভরের গুণফল। বস্তুকণা দ্বয় ভরের গুণফল, তার মানে ভরের গুণফলের কি? সমানুপাতিক। এই যে এই চিহ্নটাকে বলা হয় হচ্ছে সমানুপাতিক। এটার ইংরেজি নাম হচ্ছে প্রপোর্শনাল। অর্থাৎ ইংরেজিতে আমরা এটাকে বলবো প্রপোর্শনাল, আর বাংলায় বলা হয় সমানুপাতিক। তোমরা আমার পূর্ববর্তী ক্লাসগুলো করলে অবশ্যই সেগুলো বুঝে থাকবে, আর যদি না করো এখনো কিন্তু পূর্ববর্তী ক্লাসগুলো আগে করে আসবে। দেখো, তাহলে আমরা কি পেলাম? যে এই আকর্ষণ বলের মান অর্থাৎ এফ এর মান বস্তুকণা দ্বয়ের ভরের গুণফল, এই যে ভরের গুণফল, ভরের গুণফলের কি? সমানুপাতিক। এবং এবং এই যে এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। মধ্যবর্তী দূরত্ব, তার মানে এই দুইটা বস্তুর মধ্যবর্তী একটা দূরত্ব আছে না? এই বস্তু থেকে এই বস্তুর মধ্যবর্তী একটা দূরত্ব আছে না? মধ্যবর্তী দূরত্ব। দেখো, মধ্যবর্তী দূরত্বটাকে আমরা আসলে দুই ভাবে লিখতে পারি। মধ্যবর্তী দূরত্বটাকে আমরা যদি পৃথিবীর সাথে কম্পেয়ার করি তাহলে আমরা বড় হাতের আর লিখতে পারি, অথবা সরাসরি দুইটা বস্তুর মধ্যবর্তী দূরত্বকে স্মল আর দ্বারা প্রকাশ করতে পারি, অথবা এই জিনিসটাকে আমরা চাইলে ডি দ্বারাও প্রকাশ করতে পারি। অর্থাৎ আমরা যদি পৃথিবী এবং পৃথিবীর মধ্যবর্তী কোনো বস্তু নেই, অর্থাৎ অভিকর্ষ যেটাকে বলে, তাহলে আমরা ক্যাপিটাল আর নেব। আর যদি শুধুমাত্র দুইটা বস্তুর মধ্যে ব্যাসার্ধ বা দূরত্ব ধরি তাহলে আমরা আর নিতে পারি, স্মল আর নিতে পারি, অথবা আমরা মধ্যবর্তী দূরত্বকে ডিও নিতে পারি। তোমরা যেটা নিবে সেটাই আসলে ঠিক। তো ধরো আমি তোমাদের জন্য আর নিচ্ছি বা স্মল আর দিয়ে বুঝিয়ে দিচ্ছি, যেহেতু দুইটা বস্তু নিচ্ছি আমি প্রথমত, তাহলে দুইটি বস্তুর মধ্যবর্তী দূরত্বকে আমি কি দ্বারা প্রকাশ করতেছি? স্মল আর দ্বারা। মধ্যবর্তী দূরত্ব যদি স্মল আর হয়, অর্থাৎ এই বস্তু থেকে এই বস্তুর মাঝে কতটুকু দূরত্ব আছে আমি সেটা জানি না, আমি ধরে নিচ্ছি সেটা হচ্ছে আর। তাহলে মধ্যবর্তী দূরত্ব যদি আর হয়, তাহলে পরবর্তীতে কি বলছে? যে মধ্যবর্তী দূরত্বের বর্গ। তাহলে দূরত্বের বর্গ মানে কি? আর স্কোয়ার। ভালো করে খেয়াল করো, মধ্যবর্তী দূরত্বের বর্গ, তার মানে কি? মধ্যবর্তী দূরত্ব আর
তার স্কোয়ার, তাহলে মধ্যবর্তী দূরত্বের বর্গ পেয়ে গেলাম। মধ্যবর্তী দূরত্বের বর্গের কি ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক মানে কি, এটা আসলে কোনটা, আসলে পুরোটাই কাজ করতেছে কিন্তু আকর্ষণ বল। এই যে প্রথমেই বলছি, এই আকর্ষণ বলের মানটা ভরের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তার মানে কি, এই যে আকর্ষণ বলটা কার ব্যস্তানুপাতিক হবে, আর স্কোয়ারের ব্যস্তানুপাতিক হবে। সহজভাবে মনে রাখবা, ব্যস্তানুপাতিক মানে হচ্ছে ভাগ। অর্থাৎ আর এর মান যদি বেড়ে যায় তাহলে এফ এর মানকে কমতে হবে, আর এর মান যদি কমে যায় তাহলে এফ এর মানকে বাড়তে হবে। এটা কি বলা হয়, ব্যস্তানুপাতিক সম্পর্ক। অর্থাৎ একটার মান বেড়ে গেলে আরেকটার মান কমে যাবে। এবার খেয়াল করো বন্ধুরা, তাহলে আমরা সম্পূর্ণ সূত্রটা কি পেলাম, এফ ইজ প্রপোর্শনাল m1 m2 ডিভাইডেড আর স্কোয়ার। তাহলে মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান অর্থাৎ এফ এর মান বস্তুকণা দ্বয়ের ভরের গুণফল মানে m1 গুণন m2 ভরের গুণফলের কি সমানুপাতিক, এবং মধ্যবর্তী দূরত্ব আর মধ্যবর্তী দূরত্বের বর্গ মানে আর স্কোয়ার এর কি ব্যস্তানুপাতিক, অর্থাৎ আর স্কোয়ারকে আমরা ভাগ করে দিলাম। এইটাই হলো আমাদের মহাকর্ষীয় সূত্র বা মহাকর্ষ বলের সূত্র। এবার খেয়াল করো বন্ধুরা, আমরা এই সূত্রটাকে একটু মডিফাই করতে পারি। তোমাদেরকে আমি পূর্ববর্তী ক্লাসে অর্থাৎ নিউটনের দ্বিতীয় সূত্রে কিন্তু বলে দিয়েছি যে আমরা ফিজিক্সের অর্থাৎ পদার্থবিজ্ঞানের অংশের কোনো অঙ্ক করতে গেলে বা ম্যাথমেটিক্যাল টার্ম সলভ করতে গেলে আমরা কিন্তু সমানুপাতিক চিহ্ন দিয়ে হিসাব করতে পারবো না। এই জন্য আমাদের সমানুপাতিক চিহ্নটাকে তুলে দিয়ে একটা ধ্রুবক মান নিয়ে আসতে হয়। এই ক্ষেত্রে আমরা ধ্রুবক মান হিসেবে কি নিয়ে আসবো, একটু খেয়াল করো। এই যে সূত্রটাকে আমরা কি করব, সমানুপাতিক চিহ্নটাকে উঠিয়ে দিব। সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে আমি যখন সমান চিহ্ন ব্যবহার করব তখন আমাকে একটা ধ্রুবক নিয়ে আসতে হবে। মনে রাখবা, এই সূত্রের ক্ষেত্রে আমাদের ধ্রুবক নিয়ে আসতে হবে ক্যাপিটাল জি। এই সূত্রের ক্ষেত্রে আমাকে ধ্রুবক নিয়ে আসতে হবে কি, ক্যাপিটাল জি। এই ক্যাপিটাল জিটাকে বলা হয় কি, মহাকর্ষীয় ধ্রুবক। মহাকর্ষীয় ধ্রুবক, ভালোভাবে মনে রাখবা, মহাকর্ষীয় ধ্রুবক। বন্ধুরা, এর একটা কিন্তু নির্দিষ্ট মান আছে, এর কিন্তু একটা নির্দিষ্ট মান আছে। এই মানটা হচ্ছে 6.673 ইনটু ইনভার্স 11। এই মানটা মুখস্থ রাখবা, 6.673 ইনটু 10 ইনভার্স 11। এই মানটা একদম ভালোভাবে মুখস্থ রাখবা এবং তার সাথে এককটাও মুখস্থ রাখবা। একটা হচ্ছে নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2, নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। বন্ধুরা, তাহলে আমরা কি পেলাম, মহাকর্ষীয় ধ্রুবক। এটা আমরা কখন নিব, এই যে সমানুপাতিক চিহ্নটাকে তুলিয়ে দিয়ে আমরা এখানে ক্যাপিটাল জি নেব। ক্যাপিটাল জিটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, যার একটা নির্দিষ্ট মান আছে। মানটা হচ্ছে 6.673 ইন্টু 10 ইনভার্স 11 নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। এই মানটা একদম মুখস্থ করে নেবে। তাহলে এবার কি করব, আমরা এই যে সমানুপাতিক চিহ্নটাকে তুলে দেব। তাহলে সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে আমরা কি নিয়ে আসবো, জি নিয়ে আসলাম। এখন জি এর সাথে আসতেছে কি m1 আর হচ্ছে কি m2 ভাগ কি আসতেছে আর স্কোয়ার। মনে রাখবা, এটি হচ্ছে মহাকর্ষীয় সূত্র বা মহাকর্ষের সূত্র বা বিজ্ঞানী নিউটনের মহাকর্ষীয় সূত্র। এই তাহলে আমরা সূত্রটা কি পেলাম, যে এফ ইজ ইকুয়াল জি m1 m2 ডিভাইডেড আর স্কোয়ার। এখন খেয়াল করো বন্ধুরা, এই সূত্রটাকে আমরা একটু মডিফাই করে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম ব্যবহার করতে পারি। যদি দুইটা বস্তুর মধ্যে, এই যে দুইটা বস্তুর মধ্যে একটা পৃথিবী হয় আর একটা পৃথিবীর মধ্যবর্তী কোনো বস্তু হয়, তাহলে তোমরা জানো সেই জিনিসটা হচ্ছে অভিকর্ষ। অর্থাৎ এই দুইটি বস্তুর মধ্যে একটি যদি পৃথিবী হয় আর একটা পৃথিবীর মধ্যবর্তী কোনো বস্তু হয়, তাহলে সেটাকে আমরা কি বলে থাকি, অভিকর্ষ। এবার খেয়াল করো, তাহলে আমরা বলতেছি কি, যদি অভিকর্ষ যেহেতু এটা, তাহলে আমরা পাচ্ছি কি যে এফ ইজ ইকুয়াল জি m1 m2 ডিভাইডেড আর স্কোয়ার। পৃথিবীর ভরকে প্রকাশ করা হয়, বন্ধুরা ভালোভাবে খেয়াল করো, তোমরা মনে রাখবে যে পৃথিবীর ভরকে প্রকাশ করা হয় ক্যাপিটাল এম দ্বারা। পৃথিবীর ভরকে প্রকাশ করা হয় কি, ক্যাপিটাল এম দ্বারা। এটা হচ্ছে পৃথিবীর ভর, এটা হচ্ছে কি পৃথিবীর ভর। এরপরে খেয়াল করো, আমরা পৃথিবী এবং আরেকটা যদি বস্তু ধরি, সাপোজ এই জিনিসটাকে যদি আমি পৃথিবী কল্পনা করি, এটা যদি আমি পৃথিবী কল্পনা করি আর এটাকে যদি আমি একটা বস্তুর ভর ধরি, তাহলে এই জায়গাতে আমার সূত্রটা শুধুমাত্র কি হবে, অর্থাৎ তখন আমাদের সূত্রটা দাঁড়াবে হচ্ছে এফ ইজ ইকুয়াল ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড, মনে রাখবা পৃথিবীর ব্যাসার্ধকে প্রকাশ করা হয় ক্যাপিটাল আর দ্বারা। পৃথিবীর ব্যাসার্ধকে প্রকাশ করা হয় কি দ্বারা, ক্যাপিটাল আর দ্বারা। তাহলে ক্যাপিটাল আর এর উপর স্কোয়ার আসবে, তার মানে নিচে থাকবে কি আর স্কোয়ার। তাহলে আমরা পৃথিবীর ক্ষেত্রে অর্থাৎ একটা বস্তু যদি পৃথিবী হয়, দুটি বস্তুর মধ্যে আর একটা পৃথিবীর মধ্যবর্তী কোনো বস্তু হয়, সেই ক্ষেত্রে আমাদের সূত্রটি দাঁড়াবে এরকম যে এফ ইজ ইকুয়াল জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড আর স্কোয়ার। বন্ধুরা,
তোমরা নিশ্চয়ই এই সূত্রটি বুঝে যাওয়ার কথা। এরপরও যদি তোমরা এই সূত্রটি না বুঝতে পারো তাহলে সেটা অবশ্যই আমাকে কমেন্টসে জানিও, আমি চেষ্টা করব আরো সহজভাবে বোঝানোর। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিও। আর একটা কথা না বললেই নয়, তোমরা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখতে, যাতে পরবর্তী ভিডিও তুমি খুব সহজেই পেয়ে যেতে পারো। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।